সাত দিনের মধ্যে সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। সামরিক ও গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি, খামেনিকে সরাসরি হত্যার হুমকি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যে যুদ্ধ প্রস্তুতি প্রতিবেশী তুরস্কের। তেহরান থেকে 100 বাংলাদেশিকে সরিয়ে নিয়েছে দূতাবাস। দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি। সুয়েজ ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে 8,500 কোটি টাকা। ছাত্র জনতার আন্দোলন আর রাজনৈতিক অস্থিরতায় সরানো হয় অর্থ। পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালন করবে সরকার। থাকবে সাধারণ ছুটি। বিএনপির পক্ষ থেকেও নানা কর্মসূচি ঘোষণা। আচরণবিধি নীতিমালার খসড়া অনুমোদন ইসির। প্রচারণায় ব্যবহার করা যাবে না পোস্টার। ঐকমত্য কমিশনের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থা পরিবর্তনে ঐক্য। ট্রাইব্যুনালে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। গুমের 2.5 শতাধিক ঘটনার অকাট্য প্রমাণ পেয়েছে কমিশন। সরকারি সেবা গ্রহীতাদের 32% ঘুষ দুর্নীতির শিকার। জরিপ পরিসংখ্যান ব্যুরোর। বিআরটিএ এবং পুলিশে বেশি দুর্নীতি। সংঘাতের এক সপ্তাহের মাথায় ইসরায়েল জুড়ে বড়সড় হামলা চালিয়েছে ইরান। রাজধানী তেল আবিব সহ ইসরায়েলের 4 স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এর মধ্যে 3টি স্থানই মধ্য ইসরায়েলে। টার্গেট করা হয় সামরিক এবং গোয়েন্দা স্থাপনা। বীর সেবায় অবস্থিত একটি হাসপাতালেও সরাসরি আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। তার কিছুক্ষণ আগে ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশপাশের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। রাতের নিস্তব্ধতা ভেদ করে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র ছুটে যাচ্ছে ইসরায়েলের দিকে। পশ্চিম তীর জেরুজালেমের আকাশে ধরা পড়ে সেই দৃশ্য। কিছুক্ষণ পরই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের কমপক্ষে 4টি স্থানে আঘাত হানে মিসাইলগুলো। বৃহস্পতিবার ভোররাত থেকে ইসরায়েলে বড়সড় অভিযান চালায় ইরান। টার্গেট করা হয় মধ্য এবং দক্ষিণ ইসরায়েলের 4 স্থান। এর মধ্যে 3টি মধ্যাঞ্চল এবং তেল আবিবের কাছাকাছি এলাকা। আইডিএফ এর কমান্ড সেন্টার সহ একটি গোয়েন্দা স্থাপনা ধ্বংসের দাবি করে তেহরান। ক্ষতিগ্রস্ত হোলন নামক এলাকার একটি আবাসিক স্থাপনা। দক্ষিণ ইসরায়েলের বীরসেবায় একটি হাসপাতালে সরাসরি আঘাত হানে ইরানের ক্ষেপণাস্ত্র। পাশাপাশি শকওয়েভের কারণে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। ভেঙে পড়ে ছাদের একাংশ। ব্যাপক ক্ষতির কথা স্বীকার করলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আমরা অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছি, বেদনাদায়ক ক্ষতি। কিন্তু আমাদের বাহিনী শক্তিশালী, জনগণ শক্তিশালী। রাষ্ট্র হিসেবে ইসরায়েল আগের চেয়েও বেশি শক্তিশালী। মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দিয়েছি যাতে ক্ষতিগ্রস্ত সকলকে সহায়তা দেয়। এর কিছুক্ষণ আগেই ইরানের আরাক এবং খোন্দাব শহরের আশপাশের এলাকায় হামলা চালায় আইডিএফ, যেখানে তেহরানের ভারী জল পারমাণবিক রিয়েক্টর অবস্থিত। অঞ্চলগুলো খালি করার নির্দেশনার কয়েক ঘন্টার মধ্যেই সেখানে বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এছাড়াও রাতভর ইরানের ইস্পাহান, সিরাজ, কেরমানশাহ প্রদেশের একাধিক স্থানে অভিযান চালায় ইসরায়েল। রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স ধ্বংসের দাবি আইডিএফের। রেড ক্রিসেন্ট সোসাইটির হেডকোয়ার্টার্সেও চলে হামলা। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে কারাচ শহর ও কাছাকাছি বিমানবন্দরে। অনিক রহমান, যমুনা নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের সোরোকা মেডিকেল হাসপাতালে ইরানের মিসাইল হামলার পর সাংবাদিকদের কথা বলেছেন ইসরায়েল কাটজ। আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনাতেই হাসপাতালে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। খামেনি ইসরায়েলের অস্তিত্ব চায় না বলেও অভিযোগ করেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সাংবাদিকদের সাথে কথোপকথনের এক পর্যায়ে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি দেন তিনি। খামেনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন তিনি ইসরায়েলের ধ্বংস দেখতে চান। এই হাসপাতালে হামলার নির্দেশ তিনি নিজেই দিয়েছেন। এই ব্যক্তিকে আর বেঁচে থাকতে দেয়া যাবে না।
সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তুরস্ক, এমন ঘোষণা দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, তুরস্কের প্রতিবেশী ইরানে ইসরায়েলের বিমান হামলার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শত্রুর বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিভিন্ন পর্যায়ের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নজরদারি বাড়ানো হয়েছে সীমান্ত এলাকাতেও। এর আগে বুধবার দেশটির সামরিক শক্তি বৃদ্ধির প্রস্তাব দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বুধবার দেশটির পার্লামেন্ট এই প্রস্তাব রাখেন তিনি। যে কোনো ধরনের হামলা প্রতিরোধে তুরস্ককে প্রস্তুত থাকা প্রয়োজন বলে জানান প্রেসিডেন্ট। এছাড়া হামলা হলে পাল্টা হামলা চালাতেও তুরস্ক দেরি করবে না বলেও হুঁশিয়ারি দেন এরদোগান। যুদ্ধবিধ্বস্ত তেহরান থেকে ১০০ বাংলাদেশিকে দূতাবাসের উদ্যোগে নিরাপদে সরানো হয়েছে, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে থাকা আরও ৩০০ জন নিজ দায়িত্বে শহর ছেড়েছেন বলে ধারণা সরকারের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম বলছেন, পাকিস্তান অথবা তুরস্ক হয়ে প্রয়োজনে বাংলাদেশিদের দেশে ফেরানো হবে। ইরানে থাকা বাংলাদেশিদের কারো হতাহতের খবরও নেই বলে আশ্বস্ত করেন তিনি। মাহফুজ মিশুর রিপোর্ট। টানা ৭ দিনের ইসরায়েলি হামলায় ইরানের রাজধানী তেহরানের বড় অংশ ধ্বংসপ্রায়। মূল শহরের অন্তত ৯০% বাসিন্দা চলে গেছেন নিরাপদ স্থানে। তেহরানের কেন্দ্রেই বাংলাদেশ দূতাবাস। পরিবারের সদস্য সহ সেখানে ছিলেন ৪০ জন। সব মিলিয়ে তেহরানে বসবাস ৪০০ বাংলাদেশির। এদের মধ্যে তেহরান ছাড়তে দূতাবাসে যোগাযোগ করেছিলেন ১০০-র মতো বাংলাদেশি। বৃহস্পতিবারের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিরাপদ স্থানে সরানোর দাবি করেছে দূতাবাস। চেষ্টা আছে স্থলপথে আশপাশের কোনো দেশ হয়ে তাদের ঢাকা ফেরানোর। দূতাবাসের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে এবং তারা এক জায়গায় সকলে নেই, বিভিন্ন জায়গায়, যেহেতু তেহরান ইটসেলফ ইজ এ বিগ সিটি, তো তাদের সুবিধাজনক জায়গায় তারা চলে গেছে এবং দূতাবাস তাদের সাথে যোগাযোগ রেখে তাদের ওখান থেকে সরিয়ে তৃতীয় কোনো দেশের মাধ্যমে বাংলাদেশে ফেরত আনার প্রক্রিয়া আমরা শুরু করেছি। তেহরানের অন্য বাংলাদেশিরাও মূল শহরে নেই বলে ধারণা পররাষ্ট্র মন্ত্রণালয়ের। তবে ইন্টারনেট চালু না থাকায় ঢাকা তেহরান যোগাযোগ কঠিন হলেও মোবাইল নেটওয়ার্ক চালু আছে এখনও। আর পশ্চিমা নানা নিষেধাজ্ঞায় বাংলাদেশি দূতাবাসের অর্থ সংকটও আছে। এত কিছুর মধ্যেও প্রয়োজনীয় অর্থ ঢাকা ও আশপাশের দেশ থেকে পাঠানোর কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের একজন অফিসার, সে ঢাকায় আসছিল, সে ফিরে যাচ্ছে তেহরানে, তো তাকে দিয়েও আমরা কিছু ক্যাশ টাকা পাঠানোর ব্যবস্থা করেছি এবং আমাদের কিছু বন্ধু প্রতিম দেশ, তাদের কাছ থেকেও হয়তো আমরা সহায়তা নিয়ে ব্যবস্থা নিব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরানে থাকা ২০০০ বাংলাদেশির সবাই এখনও সুস্থ। অবশ্য হিসেবের বাইরে দেশটিতে আরও অন্তত ১২,০০০ বাংলাদেশি আছে বলে ধারণা করা হয়। এখন পর্যন্ত আমাদের দূতাবাসের কোনো কর্মকর্তা ব্যাপারে কোনো হতাহতের খবর নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের বছর ২০২৪ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৩৩ গুণ। টাকার অঙ্কে প্রায় ৮,৫০০ কোটি টাকা। ২০২৩ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের হিসাবে জমা ছিল ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা। ২০২৪ ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ৫৮,৯৫,০০,০০০ এর আগে ২ বছর কমেছিল এই হার। সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন বার্তা দেয়, আন্দোলন, রাজনৈতিক অস্থিরতায় বিপুল পরিমাণ অর্থ সরিয়েছেন বাংলাদেশিরা। মোস্তফা মাহমুদের রিপোর্ট। সারা বিশ্বের ধনীদের অর্থ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের। সুইস ব্যাংকগুলো গ্রাহকদের নাম পরিচয় গোপন রাখে কঠোরভাবে। প্রচলিত বিশ্বাস হচ্ছে, অবৈধ আয় আর কর ফাঁকির জমানো টাকা জমা রাখা হয় সুইস ব্যাংকে। গত ১ যুগ ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক, যদিও প্রকাশ করছে না নির্দিষ্ট গ্রাহকের তথ্য। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া বছরের প্রতিবেদন অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত এখন ৫৮,৯৫,০০,০০০ সুইস ফ্রা। প্রতি ফ্রা ১৪৯ টাকা ৬৯ পয়সা, হিসাব করলে তা ৮,৮৩৪ কোটি টাকা। অথচ আগের বছর অর্থাৎ ২০২৩ সালে এটি ছিল মাত্র ১,৭৭,০০,০০০ সুইস ফ্রা। বাংলা টাকায় ২
1,564 কোটি টাকার মতো। এক বছরে আমানত বেড়েছে 33 গুণ বা 8,570 কোটি টাকা। অবশ্য এই উল্লঙ্ঘনের কোনো কারণ উল্লেখ নেই রিপোর্টে। 2021 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বেড়েছে বাংলাদেশিদের আমানত। 21 সালে আমানত বেড়ে দাঁড়িয়েছিল 87 কোটি 11 লাখ সুইস ফ্রাতে, যা ইতিহাসে সর্বোচ্চ। এরপর নজিরবিহীন গতিতে অর্থ তুলে নেন বাংলাদেশিরা। 2 বছরে 11,000 কোটি টাকা কমে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় আমানত। 2 বছর টানা যে আমানত কমেছে তা হঠাৎ এত বেড়ে যাওয়ায় প্রশ্ন দেখা দিয়েছে। উত্তর অনুসন্ধানে প্রাথমিকভাবে সামনে আসছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন এবং ক্ষমতা হারানোর ভয়ে নিরাপদে অর্থ সরিয়ে নেয়ার বিষয়টি। সুইস কেন্দ্রীয় ব্যাংক জানায়, যদি কোনো বাংলাদেশি নাগরিকত্ব গোপন রেখে অর্থ জমা রেখে থাকেন তবে ওই টাকা এই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি। গচ্ছিত রাখা স্বর্ণ বা মূল্যবান সামগ্রীর আর্থিক মূল্যমানও হিসাব করা হয়নি প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন, সুইজারল্যান্ডে গোপনীয়তা কমতে থাকায় অনেক ধনী এখন অবৈধ টাকা জমা রাখার জন্য ঝুঁকছেন লুক্সেমবার্গ, কেমান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড কিংবা বারমুডার মতো ট্যাক্স হেভেনের দিকে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে 5 আগস্ট সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে 9 উপদেষ্টার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা। ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত জানানো হয়। এ সময় প্রেস সচিব শফিকুল আলম জানান, 5 আগস্টের আগে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। এজন্য পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণ আন্দোলনের 1 বছর পূর্তি হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার এ নিয়ে মাসব্যাপী কর্মসূচি নিতে যাচ্ছে। 1 জুলাই থেকে কর্মসূচি চলবে 5 আগস্ট পর্যন্ত। এই বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের। সেখানে জানানো হয়, 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের দিনে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্ত। জুলাইয়ের 1 তারিখ থেকে আমাদের কর্মসূচি শুরু হবে, কিন্তু মূল ইভেন্ট কিক অফ হবে জুলাইয়ের 14 তারিখ থেকে এবং এটা চলবে 5 আগস্ট পর্যন্ত। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্যটা হচ্ছে জুলাইতে যেরকম পুরো বাংলাদেশ এক হয়েছিল আবার সেই অনুভূতিটাকে ফিরিয়ে আনা। 5 আগস্ট একটা ছুটি ঘোষণা করা হবে, সেটা হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসাবে পালিত হবে। এটা এবছর থেকে প্রতি বছরই পালিত হবে। জুলাই ঘোষণাপত্র কবে দেয়া হবে এর ডেডলাইনও জানানো হয় ব্রিফিংয়ে। প্রেস সচিব বলেন, ঘোষণাপত্রের জন্য পরিকল্পনা উপদেষ্টাকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। জুলাই প্রোক্লেমেশনটা যাতে খুব 5 আগস্টের আগে এটা দেওয়া যায় সেই জন্য একটা কমিটি করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দিবেন হচ্ছে ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আমাদের প্ল্যানিং অ্যাডভাইজার। প্রেস সচিব বলেন, রাষ্ট্রীয় প্রচার মাধ্যম বিটিভির স্বায়ত্তশাসন নিশ্চিতে কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এর প্রধান হবেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। এছাড়া রাজনৈতিক সংশ্লিষ্টতার উপর ভিত্তি করে আর কোনো বেসরকারি টিভি চ্যানেলকে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়াও বন্ধ করতে যাচ্ছে সরকার। সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উপলক্ষে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করবে বিএনপি। এই সংক্রান্ত 58 সদস্যের একটি উদযাপন কমিটি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে তারা শোক ও বিজয়ের বর্ষপূর্তি হিসাবে পালন করবে। এজন্য রুহুল কবির রিজভীকে আহ্বায়ক ও অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে। 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে নানা ধরনের কর্মসূচি পালন করা হবে। এজন্য কয়েকটি উপকমিটিও করার কথা জানান রিজভী আহমেদ। বলেন, শেখ হাসিনা দীর্ঘ ফ্যাসিবাদী শাসন আমলে ক্ষতিগ্রস্ত গণতন্ত্রকামীদের আত্মত্যাগ স্মরণ করা হবে। একজন ব্যক্তি তার মদগর্বী আচরণ আল্লাহর বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে। এর শিরোনাম দেওয়া হয়েছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটি। এর আহ্বায়ক হয়েছি আমি নিজে, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহ্বায়ক, আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান।
জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। এর পরিবর্তে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবেন। রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে উপদেষ্টা পরিষদের সদস্যদের। আচরণবিধিতে যুক্ত হচ্ছে গুরুতর অপরাধে প্রার্থিতা বাতিলের বিধান। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ নিয়ন্ত্রণে রাখা গুরুত্বপূর্ণ। প্রতিটি জাতীয় নির্বাচনের আগেই প্রণয়ন করা হয় আচরণ বিধিমালা, যাতে নির্বাচনী মাঠে শৃঙ্খলা ও লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখা যায়। বিগত 3টি জাতীয় নির্বাচনে প্রার্থী ও দলগুলো আচরণ বিধি লঙ্ঘন করেছে অহরহ। এক সভায় সংসদ নির্বাচন সামনে রেখে দল ও প্রার্থীর আচরণ বিধিমালার খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে ইসি। তবে আরপিও সংশোধন সাপেক্ষ হবে এটি। সভা শেষে কমিশনার আবুল ফজল সানাউল্লাহ জানান, এবার ভোটের প্রচারে থাকছে না পোস্টার, সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাতে পারবেন প্রচারণা। বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে ইন করা হচ্ছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা একটা সংস্কার কমিশনেরও একটা প্রস্তাব ছিল, আমরাও একমত হয়েছি। আমরা পোস্টার ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সম্মত হয়েছি। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদিগুলোকে নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা কমন প্ল্যাটফর্ম ব্যবহার করবেন, যেখানে প্রার্থীরা ইশতেহার তুলে ধরবেন। হলফনামা দিতে হবে দল ও প্রার্থী উভয়কেই। অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে যারা বিবেচিত হন, সেখানে উপদেষ্টা মণ্ডলীর সদস্যদেরকেও যোগ করা হয়েছে। বিভিন্ন সরকারি ফ্যাসিলিটির ব্যবহার, যেমন সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস, এটার উপরে কিছু বিধিনিষেধ দেওয়া হয়েছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা পর্ষদের সভাপতি বা সদস্য হিসাবে যদি কোনো এই প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন, কোনো প্রার্থী যদি থেকে থাকেন, তাহলে নির্বাচনে তিনি যখন প্রার্থিতা লাভ করবেন তার আগে তাকে পদত্যাগ করতে হবে। আচরণ বিধিতে অত্যাধুনিক অস্ত্রের পাশাপাশি দা, কুড়ালের মতো দেশীয় অস্ত্রকেও অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। বিধিমালা লঙ্ঘনে যে নর্মাল শাস্তি ছিল আগে, যেটা ছিল 6 মাস কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা, সেটাকে 6 মাস কারাদণ্ড এবং 1.5 লাখ টাকা জরিমানা করা হয়েছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে সব রাজনৈতিক দল। সেই সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় আনতে হবে ভারসাম্য। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এসব প্রস্তাব উঠে আসে। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ বলেন, জুলাই মাসের মধ্যেই ঐকমত্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 4র্থ দিনের আলোচনা। এদিন সংলাপে অংশ নেয় তৃতীয় দিনের সংলাপে থাকা সব দলই। সকাল 11:40 সংলাপ শুরু হওয়ার আগে ব্রিফিং করেন জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ডক্টর আলী রিয়াজ। বলেন, অনেক বিষয়ে সমাপ্তি টানা সম্ভব হলেও অমীমাংসিত রয়ে গেছে কিছু প্রসঙ্গ। আমাদের হাতে সময় তো স্বল্প, আসলে খুবই স্বল্প সময়, কারণ আমরা জুলাই মাসের মধ্যেই এইটার একটা চূড়ান্ত পরিণতি জায়গায় যেতে হবে, একটি জাতীয় সনদ তৈরি করতে হবে। আলোচনার মধ্যাহ্নভোজের বিরতিতে কথা বলেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে সবাই একমত বলে জানান তারা। 500 ইলেকটোরাল বোর্ডের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে সেই লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা কানেক্ট করার অনেকে আলোচনা করেছেন। রাষ্ট্রপতিকে কিছুটা সম্মান, মর্যাদা এবং ক্ষমতা ভাগ করে দেওয়া দরকার। বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে হবে। সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা যৌক্তিক ভারসাম্য দরকার, এ ব্যাপারে আমরা সবাই একমত। জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনেও তত্ত্বাবধায়ক সরকার চায় জামাত। ইলেকশন যদি প্রপার না হয় তো তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না। সেই জন্য কেয়ারটেকার সরকার দিনে পার্লামেন্ট, এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের প্রতিনিধিত্বমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট অফ দিস কান্ট্রি। কমিশনের সংলাপে 14 দলীয় জোটের 2 শরিক দলকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি। আওয়ামী লীগের দোসর ছিল, তারাও কিন্তু এখানকার আলোচনায় বিভিন্ন দলের প্রধানদের মারফতে তদবির করে এখানে এসেছে। এই বিষয়টি নিয়ে আমরা আজকে প্রশ্ন তুলেছি এবং এই বিষয়ে পরবর্তী মিটিংয়ে এই বিষয়ে আমরা একটা সমাধান চাবো, যে যারা দোসর তাদেরকেই জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে না ডাকার জন্য। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।
জাতীয় নির্বাচনের ব্যাপারে সরকারের কাছ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্দেশনা পেলে দায়িত্ব পালনে প্রস্তুত বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে বনানীতে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানানো হয় বাহিনীর পক্ষ থেকে। এদিকে ঈদ যাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে প্রায় 1200 যানবাহন থেকে 35 লাখ টাকারও বেশি যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয় বলেও জানান তিনি। দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানানো হয় সেনা সদরের ব্রিফিংয়ে। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করব। এই বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি বলে সেনাবাহিনী আপাতত। সন্ধ্যার বাংলাদেশের সময় হলো একটা বিরতির, ফিরবে একটু পরেই, সঙ্গেই থাকুন। শেখ হাসিনার আদালত অপমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ দেয়া হলো। 25 জুন জ্যেষ্ঠ আইনজীবী ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। 227 জনকে হত্যার লাইসেন্স পেয়েছি, গাইবান্ধার এক ছাত্রলীগ নেতার সাথে এমন ফোন আলাপের প্রমাণ মেলার পর সাবেক ও পলাতক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয় ট্রাইব্যুনালে। আমার তো সারা বাংলাদেশে 227টা মার্ডার কেস। আমি বলছি সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো, কারণ অন্তত 227 জনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। শেখ হাসিনাকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি জারি করা হয় পত্রিকায়। তার অনুপস্থিতিতে ট্রাইব্যুনাল শুরুতেই জানিয়ে দেন, বারবার বলার পরও যেহেতু সাবেক প্রধানমন্ত্রী আদালতে হাজির হননি, তাই ন্যায় বিচারের স্বার্থে একজন অ্যামিকাস কিউরির বক্তব্য শোনা হবে। 25 জুন বুধবার সিনিয়র আইনজীবী ওয়াই মশিউজ্জামানের বক্তব্য শুনবেন ট্রাইব্যুনাল। ফর অল ফেয়ারনেস এবং তাদেরকে পুনরায় সুযোগ দেওয়ার জন্য এবং আইনের সঠিক ব্যাখ্যা গ্রহণের জন্য ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন। সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের 41 বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। আজ শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও। কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য। আজ শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটরের পরামর্শক ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানও। সাংবাদিকদের তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকে হাইজ্যাক করেছিল আওয়ামী লীগ সরকার। ন্যায় বিচারের স্বার্থেই ফিরে এসেছে এই ট্রাইব্যুনাল। তবে আন্তর্জাতিক ও দেশীয় বিচারের মধ্যে কিছু পার্থক্য থাকবেই, দেন সেই ইঙ্গিত। It is important to ensure that notwithstanding the manner in which these cases are being dealt with and will be dealt with will be in accordance with the highest international standards, because this process is too important. ট্রাইব্যুনালের আজকের আদেশের মধ্য দিয়ে নিশ্চিত হলো, বিচারের প্রতিটি পর্যায়েই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী পাবেন শেখ হাসিনা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। গুমের তদন্ত করতে গিয়ে 253 ঘটনার অকাট্য প্রমাণ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ পর্যন্ত অভিযোগ জমা পড়েছে 1850টি। এর মধ্যে এখনও নিখোঁজ 132 জনের নামের তালিকা পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে কমিশন। এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমিশন সভাপতি। গুম করে ভারতে পাঠিয়ে দেওয়ার প্রমাণও মিলেছে। এক্ষেত্রে ভারতের কারাগারে থাকা এবং পুশিন হয়ে আসা বাংলাদেশিদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চেয়েছে কমিশন। দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার সপ্তাহ দুয়েক পর গণমাধ্যমের মুখোমুখি গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান জানান, প্রায় 2000 অভিযোগের মধ্যে 250-এর বেশি প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। বলা হয়, গুম হওয়া ব্যক্তিদের পরিণতি হতো 4 ধরনের। তাকে হত্যা করা হয়, বা 2 তাকে বিচারের আগেই মিডিয়ার সামনে উপস্থাপন করে সাধারণত জঙ্গি তকমা দিয়ে বাংলাদেশেই বিচারাধীন বা নতুন ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়, বা 3 তাকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পাঠিয়ে দিয়ে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে গ্রেফতারের ব্যবস্থা করা হয়। কমিশন সদস্যরা জানান, যেসব কর্মকর্তারা গুমের সাথে জড়িত তারা ভুক্তভোগীদের এখনো হুমকি দিচ্ছেন। কমিশন বলছে, অপরাধীরা যতদিন চাকরিতে থাকবে, ভুক্তভোগীরা ততদিন নিরাপত্তাহীনতায় থাকবে। এখনো যারা পারপিট্রেটরস অফ এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস তারা এখন ওদেরকে থ্রেট করতেছে, এবং যে থ্রেট করছে সে আমাদের কাছে অডিও রেকর্ডও আছে। আগে যারা গুমের সাথে
জড়িত ছিল তারা এখনো পদবিতে আছে বা ক্ষমতায় আছে, তাদেরকে কি করবে বা কি করবে না সেটা সরকারের ব্যাপার। কোনো গুমের সাথে সেনাবাহিনীর সদস্যরা জড়িত না। জাতিসংঘকে দেয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এমন বক্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছে কমিশন। সাবেক সেনা প্রধান আপনারা জানেন, তিনি পাবলিক স্টেটমেন্ট করেছেন যে 2 জন সেনা সদস্য তার কাছে আশ্রয় চেয়েছেন এই ধরনের কর্ম থেকে, তারা যেহেতু এই ধরনের কাজগুলির সাথে যুক্ত হতে চান না। এই স্টেটমেন্ট দেওয়ার পরে তারা জানতো না, এই কথা বলার সুযোগ নাই, তারা অফিসিয়ালি ইনভলভ ছিল না, বাট তারা জানতো না এটা বলার সুযোগ নেই। গুমের শিকার যারা ভারতে রয়েছে তাদের ব্যাপারে কমিশনের তৎপরতার কথা জানান সদস্যরা। ভারতীয় কারাগারে কতজন বাংলাদেশি বন্দী আছে সেটার তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চেয়েছি। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশিদেরকে পুশিং করা হচ্ছে, সেই জায়গায় কোনো বাংলাদেশি যারা গুমের শিকার ভিকটিম তারা আছেন কিনা। আগামী ডিসেম্বরে কমিশন তাদের সবশেষ তদন্ত প্রতিবেদন দিতে পারে বলে ইঙ্গিত দেয়। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গত 1 বছরে সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছেন প্রায় 32% মানুষ। সবচেয়ে বেশি হয়রানি হয়েছে বিআরটিএ কার্যালয়ে। এরপরই আছে আইন শৃঙ্খলা বাহিনী, পাসপোর্ট ও ভূমি দপ্তরের নাম। পরিসংখ্যান ব্যুরোর সিটিজেন পারসেপশন জরিপে প্রথম ধাপে মিলেছে এসব তথ্য। আরও বলা হয়, সন্ধ্যার পর চলাফেরায় নিরাপদ বোধ করেন 84% জনগণ, যার বড় অংশই থাকেন শহরের বাইরে। সরকারি সেবা নিয়ে নাগরিকের অভিযোগ দীর্ঘদিনের। বিগত সরকারের আমল, গণ অভ্যুত্থানের পর কিংবা তারও আগের বাংলাদেশ, সময়কাল যাই হোক, এসব দপ্তরে হয়রানি হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। শহর হচ্ছে প্রান্তিক পর্যায়ে ভোগান্তি যেন আরও বেশি, তবে বরাবরই তথ্য বা উপাত্ত দিয়ে এই দুরবস্থা প্রকাশ কঠিন ছিল। কিছুটা ব্যতিক্রম পথে হাঁটলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। বিভিন্ন পর্যায়ের মানুষের ভাবনা নিয়ে আলাদা সিটিজেন পারসেপশন জরিপ পরিচালনা করলো পরিকল্পনা বিভাগের এই দপ্তর। বৃহস্পতিবার জানানো হয়, গত 1 বছরে সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার হয়েছেন প্রায় 32% মানুষ। সর্বোচ্চ 63% ভোগান্তি হয়েছে বিআরটিএ কার্যালয়ে। আইন শৃঙ্খলা বাহিনীর সেবা নিতে গিয়ে হয়রানি হয়েছে 62% নাগরিকের। এরপরই আছে পাসপোর্ট অধিদপ্তর ও ভূমি রেজিস্ট্রি অফিসের নাম। রেফারেন্স পিরিয়ড ছিল গত 2 বছরে আমাদের যে আমরা রেসপন্ডেন্টরা কোনো না কোনো বিবাদের সম্মুখীন হয়েছে কিনা এবং বিবাদের সম্মুখীন হয়ে সেটা কিভাবে তারা অ্যাক্সেস করছে কিংবা করেনি সেই সম্পর্কিত তথ্য। আরও জানানো হয়, সন্ধ্যার পর নিজ এলাকায় চলাফেরায় নিরাপদ বোধ করেন 84% বেশি মানুষ, তবে এই স্বাচ্ছন্দ্য শহরের চেয়ে গ্রামে বেশি। গণ অভ্যুত্থানের পরও রাজনৈতিক মত প্রকাশ করে মাত্র 27% জনগণ। সবচেয়ে অবাক করেছে নারীদের নিয়ে পাওয়া তথ্য। বলা হচ্ছে, নিজ বাড়িতেই হয়রানি বা বৈষম্যের শিকার হন 64% বেশি নারী। এটা তো পারসেপশন তো উনি যদি মনে করে এক্স, এখানে যদি মিস্টার এক্স মনে করে আমার সকল কথা সরকার শুনে, তাহলে উনি বলবে হ্যাঁ বলবে। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সরকারি সেবায় এই ভোগান্তি চিত্র বদলাতে কঠোর হবার বিকল্প নেই, তৎপর হতে হবে দুদককে। দুর্নীতি দমন বিভাগই জানে কতজনকে ধরবে, সব রেজিস্ট্রি অফিসে কি ধরা যায় নাকি। আর কথায় আছে, জাজেস, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর, জাজ সাহেবরা অত খারাপ না আমি মনে করি, কিন্তু জাজ এই যে ভোগান্তিটা হয় পেশকারের অফিসগুলোতে, যেখানেই পরোক্ষ বা প্রত্যক্ষভাবে এইসব আদান প্রদান হয়ে থাকে। 64 জেলায় প্রায় 85,000 মানুষের দেয়া তথ্য উপাত্তর ভিত্তিতে সিটিজেন পারসেপশন জরিপ পরিচালনা করে বিবিএস। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর পল্টনে মাদক কারবারিদের ধরতে বুধবার রাতে সাহসিকতার পরিচয় দিয়েছে পুলিশ। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত 2 পুলিশ সদস্যকে দেখতে যেয়ে এই মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। বুধবার মধ্যরাতে পল্টন এলাকার ফকিরাপুল মোড়ে একটি ব্যক্তিগত গাড়িকে থামার নির্দেশ দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের একটি দল। তাদের কাছে খবর ছিল গাড়িতে মাদক রয়েছে। এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে মাদক কারবারিরা। এতে গুরুতর আহত হয় পুলিশের এএসআই আতিক হাসান ও কনস্টেবল সুজন। আতিকের পেটের বাম পাশে এবং সুজনের বাম পায়ের হাঁটুতে গুলি লাগে। পরে রাতেই 2 পুলিশ সদস্যকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাথে ছিলেন ডিএমপি কমিশনার। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাহসিকতার সাথে জীবন বাজি রেখে মাদক কারবারিদের 3 জনকে ধরেছে পুলিশ। একজনে গুলি করতে করতে যাইতেছিল, কিন্তু আমরা 3 জন আসামিকে ধরে ফেলছি। গাড়িটাও আমরা
উদ্ধার করতে পারছি এবং 9000 ইয়াবা আমরা উদ্ধার করতে পেরেছি। অপরাধীদের ধরতে প্রয়োজনীয় অস্ত্র নিয়েই পুলিশ নিরাপত্তার দায়িত্ব পালন করছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। হালকা অস্ত্র নিয়ে না, যেই পরিমাণ প্রয়োজন অস্ত্র দরকার ওই পরিমাণ প্রয়োজন নিয়ে কাজ করতেছে। অপরাধীরা খুব একটা বেশি সুযোগ নিতে পারতেছেন না, এই জন্য যে দেখেন 4 জনের ভিতরে 3 জনকে কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি। এ ঘটনায় মাদক কারবারিদের ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ অস্ত্র ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ যে সাহসিকতার কাজ করছে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। পুলিশ বাহিনীর চাকরিচ্যুত এক সদস্যই র্যাব পরিচয়ে উত্তরায় কোটি টাকা ডাকাতির ঘটনার মূল হোতা জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। দিনে দুপুরে এই ডাকাতির ঘটনায় 5 জনকে গ্রেপ্তারের পাশাপাশি এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 34 লাখ টাকা। ডাকাতির ঘটনায় আটককৃতদের মাঝে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য রয়েছে। 14 জুন সকাল 9টা উত্তরার 13 নম্বর সেক্টর থেকে এজেন্ট ব্যাংকিংয়ের 1 কোটি 8 লক্ষ টাকা নিয়ে অফিসের দিকে যেতেই হঠাৎ এমন বাধায় পড়ে দিক বেদিক ছুটতে থাকেন প্রতিষ্ঠানটির কর্মীরা। বাইক রেখে দৌড়ে পালালেও আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকে থাকা ব্যক্তিরা ভুক্তভোগীদের টেনে হেঁচড়ে গাড়িতে তোলে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় পুলিশের তৎপরতা। এমন ঘটনার 5 দিনের মাথায় মূল পরিকল্পনাকারী সহ মোট 5 জনকে গ্রেপ্তারে সক্ষম হয় পুলিশ। মূল পরিকল্পনাকারী তার নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। সে বাংলাদেশ পুলিশের মানে চাকরিচ্যুত সদস্য। তো সে আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। আর সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সার্জেন্ট রয়েছে, নাম হচ্ছে শেখ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44 মতো। তো সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে সব জায়গায় চলতো আর কি এই কাজ করতো। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানানো হয় ডাকাতির টাকা লুটের পর ভুক্তভোগীদের তুরাগ এলাকায় ফেলে রেখে আসা হয়। আমরা ওখানে জানতে পেরেছি 6 হতে 7 জন লোক গাড়িতে ছিল, হাইস মাইক্রোটিতে ছিল। তো তার মধ্যে 5 জন লোক নেমেছিল, 2 জন দাঁড়িয়ে ছিল আর 3 জন ওদেরকে ধরেছে র্যাবের কোটি পরিহিত। তো সেজন্য আমাদের কাছে প্রায়োরিটি ছিল গাড়ি উদ্ধার, টাকা উদ্ধার এবং লোক গ্রেপ্তার। ডাকাতির সহায়তায় কারা তথ্য পাচার করেছিল সে বিষয়ে পুলিশের অনুসন্ধান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। তো ভবিষ্যতে এই সম্পর্কে জানতে পারলে আমরা। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশে স্থিতিশীলতা আনতে সরকারের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে জামায়াত ইসলামী, এমনটা জানিয়েছেন জামায়াতের মুখপাত্র অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টারের সৌজন্য সাক্ষাৎ শেষে কথা জানান দলটির মুখপাত্র। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ন্যায় ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামায়াতের ভূমিকা তুলে ধরা হয়। দলটির মুখপাত্র বলেন, জামায়াত দেশের অর্থনীতিতে যে ভূমিকা রেখে চলেছে তাও তুলে ধরা হয়েছে। এ সময় জার্মান রাষ্ট্রদূত বলেন, জার্মান বাংলাদেশে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়। বাংলাদেশে গণতন্ত্রকে অর্থবহ এবং ফেয়ার ডেমোক্রেসির মাধ্যমে বাংলাদেশে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে জামাত অগ্রাধিকার দিয়ে কাজ করছে। Democracy and we have always uttered the hope that elections also in Bangladesh will be free, fair and participatory. সন্ধ্যার বাংলাদেশ থেকে আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্লুলেস মার্ডারের 48 ঘন্টার মধ্যে হত্যায় জড়িত বাবা মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ফতুল্লা মডেল থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত 17 জুন শিয়াচর লালখা এলাকার একটি ড্রেন থেকে হাত পা বাঁধা অবস্থায় জনি সরকারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা করুণা সরকার থানায় মামলা করেন। তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ দেখে নিহতের বাবাকে জিজ্ঞাসাবাদের পর হত্যার দায় স্বীকার করেন করুণা সরকার। তিনি জানান, মাদক সেবনের টাকার জন্য প্রায়ই বাবা মাকে নির্যাতন করত জনি। নির্যাতন সহ্য করতে না পেরে রুটি বানানোর বেলুন দিয়ে মাথায় ও মুখে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায় জনি। পরে বস্তাবন্দি করে তার মরদেহ ড্রেনে ফেলে দিয়ে আসে তার বাবা মা।
সিলেটের উৎমাছড়া সীমান্ত এলাকায় গাছের সাথে এক বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ দেখা গেছে। বিকেলের দিকে সীমান্তের 1258 নম্বর মেইন পিলারের পাশে মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। বিজিবি 48 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকের নাম জাকারিয়া, তিনি স্থানীয় লামা গ্রামের বাসিন্দা। ঘটনাটি তদন্ত চলছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান তিনি। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই মন্তব্য করেছে। বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে ইসরায়েল ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি। পিয়ংইয়ং এর দাবি, ইরানে হামলা চালিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ শুরুর পরিস্থিতি তৈরি করেছে ইসরায়েল। সেই সাথে তেল আবিবকে সমর্থন দিয়ে আগুনে ঘি ঢালার কাজ করছে যুক্তরাষ্ট্র। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়া, তবে 7 দিন পর এবারই প্রথমবার ইসরায়েলের হামলা প্রসঙ্গে মুখ খুলেছে দেশটি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।